সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল হাসান, সিনিয়র প্রভাষক, ব্যবস্থাপনা, কাটার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস। এই ক্লাসেতে আমরা আজকে জানতে পারব বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা কী। আমরা জানি যে ব্যবস্থাপনা হলো অন্যের দ্বারা কাজ করে নেওয়ার একটি কৌশল। এটি একটি বিশেষ পেশা বা মর্যাদা সম্পন্ন পদ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। শিল্প ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা পিছিয়ে। এদেশে ব্যবসায় প্রায় 85% ক্ষুদ্র এক মালিকানা ব্যবসা, যেখানে ব্যবস্থাপনা ও মালিকানা এক এবং অভিন্ন। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানে একজন মাত্র মালিক থাকে এবং তিনি ব্যবস্থাপক থাকেন, তাকে অন্যান্য ব্যবস্থাপনা অন্যান্য কাজগুলো করতে হয় না। তাই এইটি নিয়ে আমাদের তেমন একটি মাথা ব্যথার কারণ না। তাই এই ব্যবস্থাপনা বিষয়টি এখন পর্যন্ত আমাদের দেশে তেমন গুরুত্ব পায় না। অবশিষ্ট যা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও ব্যবস্থাপক নিয়োগের তাত্ত্বিক জ্ঞানের বিষয়টি উপেক্ষিত রয়েছে। তাই যে কোনো বিষয় থেকে ডিগ্রি নিয়ে ব্যক্তি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিকভাবেই কিছু সীমাবদ্ধতা ভোগেন। একজন ডাক্তার ব্যবস্থাপক হবেন, সেটি কীভাবে সম্ভব? একজন ইঞ্জিনিয়ার ব্যবস্থাপক হবেন, সেটি কীভাবে সম্ভব? একজন সাহিত্যিক কিভাবে ব্যবস্থাপক হবে, সেটি কি সম্ভব? তাহলে ব্যবস্থাপনার বিষয় পড়াশোনা করেই এদেশে ব্যবস্থাপক হতে কি হবে। এবং আমরা বলতে পারি যে ব্যতিক্রম কখনো তো উদাহরণ হিসেবে বানা যাবে না। দু একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি, শিল্পী, তারাও ভালো ব্যবস্থাপক, কিন্তু সার্বিক অর্থে তাদেরকে ব্যবস্থাপক বলা যাবে না। আমাদের দেশে যারা প্রশাসনের দায়িত্বে থাকে তারা ব্যবস্থাপক, কিন্তু তারা ব্যবস্থাপনা করতে গিয়ে হযবরল হয়ে যায়, কারণ তারা ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি অর্জন করে নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আজকে আমাদের পাঠের বিষয় হলো বাংলাদেশ ব্যবস্থাপনার সমস্যা। এই সমস্যাগুলো আমরা এক এক আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে সবসময়, বিশেষ করে আমি তোমাদেরকে এই ছবির মাধ্যমে, দৃশ্যের মাধ্যমে কিছু বিষয় উপস্থাপন করি। আমরা এখানে দুইটি দোকান দেখিয়েছি, একটি সবজির দোকান আর একটি ফলের দোকান। তাহলে এটি বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যা কী ধরনের ইঙ্গিত বহন করে? সেটি বহন করতেছে প্রতিযোগী ব্যবসা পরিবেশের অভাব। শিক্ষার্থীবৃন্দ, প্রতিযোগী ব্যবসা পরিবেশের অভাবের কারণে তুমি যখন বাজারে যাবে ফল কিনতে, গিয়ে দেখো একটি মাত্র ফলের দোকান, তাহলে সেখানে তোমার কোনো দাম দর করার সুযোগ নেই। সবজির দোকান নয়, এখানে একজন দোকানদার, অর্থাৎ যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং ক্রেতার সংখ্যা অনেক থাকে, তাকে আমরা একচেটিয়া বাজার বলি। যদি প্রতিযোগী ব্যবসায়িক না থাকে, আরও সমজাতীয় আরও যদি ব্যবসা না থাকে, তাহলে সেই জায়গাতে আমাদের কি হয়? ব্যবস্থাপনার সমস্যা হয়। তুমি যত ব্যবস্থাপনা করো না কেন, তুমি সেখানে সমাধান করতে পারবে না। তাহলে ব্যবস্থাপনার যে মূল সমস্যা, সেটা হল প্রতিযোগী ব্যবসায় পরিবেশের অভাব। সেই কারণে দেখো যে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে যে ব্যবসায়গুলো আছে, যে একচেটিয়া প্রবণতা থাকতে পারে, সেরকম ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সরকারের হাতে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিযোগী ব্যবসায়ী যে পরিবেশের যে অভাব, সেটি আমরা বুঝতে পেরেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পরবর্তীতে যাচ্ছি যে সেখানে আমাদের দুটি ছবি
গার্মেন্টস কর্মী, আরেকটা হলো আমাদের একটি ভাগার, অর্থাৎ সেখানে কোনো দুর্ঘটনায় পতিত হয়েছে এবং উদ্ধার কর্মী মৃতদেহ উদ্ধার করছে। তাহলে আমরা এটিকে বলবো যে আমাদের পেশা হিসাবে মর্যাদার অভাব। এটি হলো মূলত আমাদের দেশে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবের কারণে এইগুলো ঘটে থাকে। উন্নত বিশ্বে ব্যবস্থাপনার পেশা হিসাবে অনেকটা মর্যাদা পেলেও আমাদের দেশে এটি এখনও পেশা হিসাবে স্বীকৃতি পায়নি। ফলে এই পেশায় এমন লোকেরা সহজেই প্রবেশ করে যাদের এ বিষয়ে কোনো প্রাথমিক জ্ঞান নেই। তাদের পরিচালিত ব্যবস্থাপনা প্রায় ক্ষেত্রে হাতুড়ে বিষয়ে পরিণত হয়, সেটাও এদেশ ব্যবস্থাপনা মান উন্নয়নের একটি বড় সমস্যা। কারণ এগুলো তোমরা খেয়াল করলে বুঝবে যে কেন বিশৃঙ্খলা দেখা দেয় এই ব্যবস্থাপনার অভাবে। শিক্ষার্থীবৃন্দ, একটি দেখো, এখানে আমাদের দুটি প্রতিষ্ঠান, ঠিক আছে? তুমি খেয়াল করো, এটি হলো আমাদের সহযোগী প্রতিষ্ঠানের অভাব। অর্থাৎ যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে, যারা ব্যবস্থাপক হবে, যারা যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, উদ্যোক্তা হবে, তাদের ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। যে প্রশিক্ষণ দিতে গেলে সেই যে কিছু প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, সেই প্রতিষ্ঠানগুলিকে বলি আমরা সহযোগী প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশে সহযোগী প্রতিষ্ঠান আছে নাই যে তা বলা যাবে না, আছে মাত্র হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেগুলো তাও আবার আমাদের রাজধানী ঢাকা কেন্দ্রিক। এই 16 কোটি মানুষের দেশে কমপক্ষে জেলা পর্যায়ে আমাদের এই ব্যবস্থাপককে প্রশিক্ষিত করার মতো ইনস্টিটিউট থাকতে হবে। যে কটি আছে, একটি আছে আমাদের IBM, BM, BPTSC, অর্থাৎ আমরা বলি যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে আমাদের তাত্ত্বিক জ্ঞান দানের যে পাঠ্যক্রম, সেটিও খুব একটি বেশি নেই। অর্থাৎ আমরা 1994-95 সালের পূর্বে আমাদের যে ব্যবস্থাপনা বিষয়ে যে পড়তে হবে, এটি আমাদের দেশে উদ্ভব হয়নি। বেসরকারি পর্যায়ে তখন মাত্র শুরু হলো BBA MBA করার। শিক্ষার্থীবৃন্দ, তাহলে সহযোগী প্রতিষ্ঠান অভাব বিষয়টি বুঝতে পারছো। অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো একটি দক্ষ ব্যবস্থাপক হিসাবে গড়ে তুলবে, সেই প্রতিষ্ঠানের অভাবকে বলি আমরা সহযোগী প্রতিষ্ঠানের অভাব। ক্লিয়ার? আমার মনে করে বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী বিষয়টিতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারও তোমরা বুঝতে পেরেছো যে দুটি ছবি দেখে এদিকে আমরা বলবো দক্ষ ব্যবস্থাপকের অভাব। আমাদের দেশে দক্ষ ব্যবস্থাপকের অভাব। ভালো উদ্যোক্ত ব্যবস্থাপক যারা রয়েছে, তাদের ভালো দিকগুলো যথাযথভাবে তুলে ধরা হয় না, বরং বিরূপ প্রচারণা হয় বেশি। তাই দোষ ত্রুটি মুক্ত একদল সব দক্ষ ব্যবস্থাপক যদি জনসমক্ষে প্রচারণা লাভের সুযোগ পেত, তাহলে অনেকেই তা দেখে উদ্বুদ্ধ ও দক্ষতা অর্জনে তৎপর হতো। গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাক, এরকম হাজারো প্রতিষ্ঠান যারা গড়ে তুলছে, তাদেরকে আমরা দক্ষ উদ্যোক্তা বলি, সফল ব্যবস্থাপক বলি। তাদের মধ্যে যে গুণগুলো আছে, সেই গুণগুলো প্রচার করতে হবে। যদি প্রচার করা হয়, তাহলে আমরা বুঝতে পাবো যে আমরা ব্যবস্থাপকের ভূমিকাটি কি। এটি করা হয় না বিধেই আমাদের দেশে দক্ষ ব্যবস্থাপকের অভাব ঘটে। একজন ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানকে সুন্দর করে দাঁড় করাতে পারে। একটি স্কুল, সবই স্কুল, অমুক স্কুলে ভালো পড়াশোনা হয়, অমুক কলেজে ভালো পড়াশোনা হয়, এই কলেজে ইউনিভার্সিটিতে ভালো পড়াশোনা। কেন?
যারা অন্য স্কুলে পড়ায় তারা কি শিক্ষক না? তো এখানে মূলত নির্ভর করে যিনি প্রধান শিক্ষক, যিনি অধ্যক্ষ, যিনি উপাচার্য থাকবেন, যিনি রাষ্ট্রনায়ক থাকবেন, তার ব্যবস্থাপকের উপরে দক্ষ ব্যবস্থাপকের কথা বলা হয়েছে। এটি আমাদের দেশে অভাব আছে। এই কেন অভাব সেটা আমাকে খুঁজে বার করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেখো একজন শ্রমিক এবং একজন মালিক, তাহলে আমাদের দেশে বলছে আধুনিক দৃষ্টিভঙ্গির অভাব। আমাদের দেশের মালিক, ব্যবস্থাপক, শ্রমিক, কর্মচারী সবাই কার্যত গতানুগতিক মানসিকতারই অধিকারী। আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে তারা সচেতন নয়, যে কারণেই ব্যবস্থাপনা ক্ষেত্রে উদ্যম, উৎসাহ, দলীয় প্রচেষ্টা, নতুন চিন্তা, গবেষণা, বাস্তবত্বে অনুপস্থিত। ফলে স্থবিরতা ও অদক্ষতা ব্যবস্থাপনা সর্বস্তরেই বিদ্যমান। অর্থাৎ আমরা যে তথ্য প্রযুক্তির যে আজকে যে অবস্থান চলে এসেছি, আজ থেকে 5 বছর আগে মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু সেরকম ছিল না। তাহলে যে কোনো জিনিসের ক্ষেত্রে আমাদের আধুনিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। একজন সফল ব্যবস্থাপক যদি আধুনিক দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে সে সফল ব্যবস্থাপক হতে পারে না। তাহলে আমাদের বলা হচ্ছে আমাদের আধুনিক দৃষ্টিভঙ্গির অভাবের কারণ আমাদের দেশের ব্যবস্থাপনার অন্যতম কারণ হলো আধুনিক দৃষ্টিভঙ্গির অভাব। কারণ ব্যবস্থাপক অন্যের দ্বারা কাজ করিয়ে নেই, নিজে কাজ করে না। যারা কাজ করবে তাদের মধ্যে যদি আধুনিকতার দৃষ্টিভঙ্গির অভাব থাকে, তাহলে সে সফল ব্যবস্থাপক হতে পারবে না। তার শিক্ষার্থীবৃন্দ, আধুনিক দৃষ্টিভঙ্গির অভাব বিষয়টি কি বুঝতে পেরেছ? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা প্রশিক্ষণের অভাব। প্রশিক্ষণের ফলে একজন ব্যক্তি দক্ষ হয়ে ওঠে। প্রশিক্ষণের কারণে আমাদের সময় কম লাগে, কাঁচামালের অপচয় কম হয় এবং একজন শ্রমিক দ্বারা বা ব্যবস্থাপক দ্বারা দ্রুত সময় কাজ আদায় করে দিতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশি ব্যবস্থাপকরা মনে করেন, মালিকপক্ষ মনে করেন যে প্রশিক্ষণের ফলে অর্থ এবং সময়ের অপচয় হয়, কর্মী অনুপস্থিত থাকে। তাহলে এই যে ব্যবস্থাপক যারা, তাদেরকে প্রশিক্ষণ দিতে কি হবে? তুমি চিন্তা করে দেখো একবার, একটা মেডিকেল কলেজ পরিচালনা করতে গেলে আমার মতন ব্যবস্থাপনা যারা পড়াশোনা করছে, সে যদি সেখানে ব্যবস্থাপক হয়, তাহলে সে মেডিকেল কলেজ চালাতে পারবে না। তাহলে সেখানে মেডিকেল কলেজ চালাতে গেলে কি লাগবে? ডাক্তার। তো ডাক্তার কি করতে হবে? তাদেরকে প্রশিক্ষণ দিতে কি হবে যে তিনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, অর্থাৎ হসপিটাল ম্যানেজমেন্টের তাকে একটা প্রশিক্ষণ দিতে কি হবে। যে আমরা IBM এর কথা বললাম, BIM এর কথা বললাম, বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রকে বললাম, সেখানেই প্রশিক্ষণ দিতে কি হবে। দিলে তাহলে সেভাবে সে তার প্রতিষ্ঠানটি পরিচালনা করতে কি পারবে। তাহলে আমাদের দেশে অবশ্যই কি আছে? প্রশিক্ষণের অভাব আছে। এই প্রশিক্ষণ অভাবের কারণে আমাদের ব্যবস্থাপকরা সফলতা হতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কের অভাব। আমাদের দেশে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক কাম্য মানের নয়। অদক্ষ ও অশিক্ষিত শ্রমিক কর্মীরা নিজের কল্যাণে সম্মুখে অসচেতন। অর্থাৎ এই যে শ্রমিক যাদেরকে ব্যবস্থাপক অর্থাৎ যারা নেতা বানাবে, তারা কীভাবে নেতা বানাবে? সে তো তার নিজের সম্পর্কে সচেতন না, সে ভোট বিক্রি করে দেয়, সে দলীয় লোককে ভোট দেয়, অদক্ষ অশিক্ষিত লোককে সে ভোট দিয়ে দেয়। তাহলে ট্রেড ইউনিয়ন যে গঠন করা হয়, ট্রেড ইউনিয়ন মালিক পক্ষের সাথে বিক্রি হয়ে যায়, সমিতি কোনো কল্যাণই আসে না। তাহলে শ্রমিক ব্যবস্থাপনার সম্পর্কে যদি অভাবের কারণে আমাদের এই ব্যবস্থাপকরা সফলতা অর্জন করতে কি পারে না। কারণ শ্রমিকরা তো আমাদের প্রাণ ভ্রমরা, তারাই প্রতিষ্ঠানে কাজ করবে, তারাই দেশ, তারাই এই সংগঠন, তারাই এই প্রতিষ্ঠানকে পরিচালিত করবে।
আমার শুধু পরিকল্পনা। তাহলে এই শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কের অভাবের কারণে শ্রমিকদেরকে আপন ভাবতে কি হবে, প্রাণ শক্তি ভাবতে কি হবে, সন্তানের মতো মনে করতে কি হবে। এটি যদি আমাদের ব্যবস্থাপনার প্রশিক্ষিত না থাকে তাহলে তা এই সম্ভব না। তাহলে শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কের একটি অভাব আছে আমাদেরকে ভাবতে হবে। এই অভাবটির কারণেই আমাদের দেশে উন্নয়ন হচ্ছে না। শিক্ষার্থীবৃন্দ, আগুন, বাসে, ট্রাকে, ট্রেনে আগুন, একজন নারীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, নিত্য নৈমিত্তিক ঘটনা। কিসের ইঙ্গিত? সেই ইঙ্গিতটি হলো আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই ব্যবস্থাপনার সমস্যা। রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলেই ব্যবস্থাপক যা চিন্তা করবে সম্পূর্ণটি বিপরীতে চলে যাবে। তাহলে একটি দেশের উন্নয়নের জন্য প্রথম হলো পলিটিক্যাল স্টেবল, অ্যান্ড পলিটিক্যাল স্টেবল শুড বি ইকোনমিক ইন বাংলাদেশ। যদি বাংলাদেশকে উন্নয়ন করতে চাও তাহলে রাজনীতি স্থিতিশীলতা আসতে কি হবে। তাহলে এই জ্বালাও পোড়াও, বাস দুর্ঘটনা, শ্রমিক মারা, এগুলো বন্ধ করতে কি হবে। এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই আমাদের ব্যবস্থাপনার স্থবির এবং অদক্ষ হয়ে পড়ে। তাই শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের পরিবেশ সৃষ্টি না হলেই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। অর্থাৎ ব্যবস্থাপনার সুষ্ঠু একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। তাই ব্যবস্থাপনার ক্ষেত্রে বিরাজমান সমস্যা দূরীকরণ, এদেশের সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ছোট্ট একটি বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটুকু তোমরা করবে। আশা করি তোমরা এই কাজটি করতে কি পারবে। বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা, এই যে ব্যবস্থাপনার সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তোমাদের কথা বলা হলো, সমাধানে কি করণীয়, এগুলো সমস্যা সমাধানে কি করণীয় বলে তুমি মনে করো, এই সম্পর্কে তুমি এক পাতা লিখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।